শেষমেশ হাওড়া স্টেশনে এসে পৌঁছাতে পারলাম। আমি তো ভেবেছিলাম আজকে ট্রেনটা ধরতেই পারবো না। অলরেডি 10টা 29 বাজে আর আমার 10টা 35-এ ট্রেন আছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 12837 ট্রেন নাম্বার। তো আমাদের আরও সঙ্গীপঙ্গরা অলরেডি এসে গেছে দেখছি। এই ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়া পুরী। ভোরের আলো অনেকক্ষণই ফুটে গেছে, বেশ পরিষ্কার একটা ওয়েদার দেখতে পাচ্ছি। সারা রাতে মোটামুটি ঘুম তো কিছুই হয়নি, কারণ উড়িষ্যায় ভোর থাকাকালীন ট্রেনের স্লিপার ক্লাসে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। ট্রেন একদম ঠিকঠাক টাইমেই প্রায় এসে গেছে। হ্যাঁ, 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন লেগেছে। এবার আমরা ধীরে ধীরে অটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছি, দেখি কি পাওয়া যায় গাড়ি। টোটো অটো অনেক রকম দাম দর করে লাস্টে এই অটোটা পেলাম দাদার। 200 টাকা নেবে, 5 জনে 200 টাকা ভাড়া নেবে। এর নিচে আর কোনো রকমই পাচ্ছিলাম না। সত্যি উড়িষ্যার রাস্তাঘাট নিয়ে কোনো কথা হবে না। এর আগেও আমি উড়িষ্যা অনেক জায়গায় ঘুরেছি, রাস্তাঘাট খুবই সুন্দর। এখানেও যেমন দেখা যাচ্ছে রাস্তার ধারে কি সুন্দর আঁকা, গাছের তলায় রং করে কি সুন্দর নকশা করা, ভালো মেনটেন করা হয়, যে সেটাই এ থেকে পরিচয় পাওয়া যায়। কারণ এখানে নানা রকম জাতিরা আসছে, এটা করাও উচিত। দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে সমস্ত মানুষের। হ্যাঁ, শেষমেশ স্বর্গদ্বারের কাছে এসে পৌঁছালাম। অটো দাদা আমাদের এখানে নামিয়ে দিয়েছে। আমাদের কিন্তু কোনো হোটেল করা নেই। হোটেলটা আমরা এখানেই দেখে বুঝে একটা হোটেল নেব, কিন্তু তার আগে মনটা খুঁতখুত করছে, একটু সমুদ্রটা দেখার জন্য একটু দেখে নিই। বাহ, সত্যি খুবই সুন্দর। পুরীর ঢেউ সত্যি খুবই সুন্দর, এটা আর নতুন করে বলার কিছু নেই। রিসেপশানে এসে পৌঁছেছি, বেলাভূমির রিসেপশানে। কথা চলছে। হ্যাঁ, হয়ে গেছে আমাদের রুম নেওয়া। নমস্কার বন্ধুরা। সুমেরু কুমেরু সূর্যোদয় সূর্যাস্তের মতন আমার আবার সমাজবাদে উদয় হয়। অ্যাকচুয়ালি কি অফিসে নানা রকম কাজের চাপে সেরকমভাবে কোথাও প্ল্যান করে উঠতে পারিনি। তো আজকে আবার আমরা 5 জন মিলে, আমি তো সাধারণত গ্রুপেই ঘুরি, এই 5 জন মিলে আবার বেরিয়ে পড়লাম শর্ট ট্রিপ, একটা ছোটো পুরী। সবারই জানা, পুরী নিয়ে নতুন করে বলার কিছু নেই। তো পুরীতে আমরা বেলাভূমিতে আজকে এসেছি। তো বেলাভূমির কি ডিটেলসটা পরে জানাবো। এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে 15 দিকে রওনা হওয়ার চেষ্টা করব। সেখানে কিছু ভিডিও আপনাদের দেখাবো। বেলাভূমি হোটেলটি বেশ পুরনো, মানে মোটামুটি সবাই চেনে। আর এর একটা বৈশিষ্ট্য হলো যে এর সমস্ত রুম থেকেই পুরীর সমুদ্র খুবই সহজে দেখা যায়। বাঙালির সস্তা খাবার লুচি ঘুগনি খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। রুটি সবজিওয়ালা দাদার থেকে জেনে এখান থেকে সামনে থেকেই সরকারি বাস ধরে নিলাম, যেটা গ্রিন কালার বা স্কাই কালার হয়। আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড। 10 টাকা করে ভাড়া বাসের। কোণারক যাওয়ার জন্য বাসে প্ল্যানটা করলাম এই কারণেই, কারণ আমাদের হাতে সময়ও আছে। আর অটো বা টোটো রিজার্ভ করে যদি যেতে চাই, তাহলে 1500 থেকে 1800 টাকা পড়ে যাবে। বন্ধুরা, একটা কথা না জানিয়ে থাকতে পারলাম না। স্টেশন থেকে অটো বা টোটো যদি রিজার্ভ করে স্বর্গদ্বার অবধি যেতে চান, তাহলে দেখবেন আপনাদের 200 টাকা করে পড়ছে। সে 1জন, 4জন, 6জন, যজনই হোক না কেন। কিন্তু আপনি যদি স্টেশনের সামনে থেকে দাঁড়িয়ে একটু ওয়েট করেন আর দেখবেন এই সরকারি বাস যদি ধরতে পারেন, তাহলে আপনাদের মাথা পিছু 10 টাকা করে স্বর্গদ্বার অবধি ভাড়া পড়বে। তা আমার মতে একটু ওয়েট করে যাওয়াটাই বেটার। আর বাসও মোটামুটি খালিই থাকে। তো আপনারা এটা পরবর্তী সময় অ্যাপ্লাই করে দেখতে পারেন আমার কথাটা, তাহলে হয়তো আপনাদের উপকারই আসবে। অনলাইনেও এই বাসের টিকিট পাওয়া যায় মো বাস নামক একটি অ্যাপ থেকে, উড়িষ্যার। এছাড়াও এই অনলাইনে আপনি টিকিট কেটে বসতে পারেন, বা অফলাইনে আপনি বাসে বসেও টিকিট কাটতে পারেন। সরকারি বাসের ভাড়া 40 টাকা কোণারক অবধি, বেসরকারি বাসের ভাড়া 10 টাকা বেশি। তো আপনি যেটা খুশি ইচ্ছা যেতে পারেন। কোণারক যাওয়ার জন্য রওনা হয়ে পড়লাম। আকাশে কালো মেঘ, দুপাশে সবুজ গাছের বাহার, সুন্দর সমান রাস্তা, সত্যি খুব অসাধারণ।
এই হচ্ছে সেই চন্দ্রভাগা বিচ, যেটা অনেকজন কোনারক যাওয়ার সময় ঘুরে যায়। তো আমরা এখানে দাঁড়ালাম না, আমরা সোজা এখানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি কোনারকের উদ্দেশ্যে। আমি ভিডিও করছি দেখে কন্ট্রাক্টর দাদা আগে থেকেই বললো যে তুমি ভিডিও স্টার্ট করে দাও, কারণ মন্দির আসছে। তা একদম মন্দিরের সামনেই কিন্তু বাস থামায়। আর এখানে আপনাদের পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে দেখছি, গাড়ি পার্কিংয়ের, যদি কেউ রিজার্ভ গাড়ি নিয়ে আসে। চারিদিকে দোকানপাটও আছে। এই হচ্ছে মন্দিরের, কোনারক মন্দিরের প্রথম গেট। এখান থেকে তো ঢুকে যাচ্ছি। চারপাশটা খুব সাজানো গোছানো বাগান। ওয়েদারটা খুবই গরম, ভীষণ গরম ছিল, এটা আমি বলে বোঝাতে পারছি না। সামুদ্রিক নোনা মাটিতে আরও বেশি গরম। তো যাই হোক, এই দিকে হচ্ছে আমাদের টিকিট কাউন্টার। এখানে লাইট শো হয় রাত্রিবেলা, এইখানে দেখানো আছে সেটা। রাত্রিবেলা লাইট শো খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু আমাদের সময় না থাকার জন্য আমরা সেটা দেখতে পারলাম না। এই লাইন পড়েছে টিকিট কাউন্টারে, চারপাশটা বেশ সুন্দর সাজানো, সবুজে ঘেরা। কোনারকের টিকিট কিন্তু মাথা পিছু 40 টাকা করে, এবং বিদেশিদের জন্য 600 টাকা লেখাই আছে সাইনবোর্ডে, দেখলেন। পাঁচটা টিকিট। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে কিন্তু এখানে সিকিউরিটি দাদারা আছে, এনাদের এখান থেকে চেক করিয়ে, বারকোডও আছে টিকিটে, চেক করিয়ে ভেতরে প্রবেশ করতে হবে আমাদের। কোনারক মন্দির তো এসে পৌঁছে গেছি। আজকে কোনারক মন্দির সম্বন্ধে দু চার কথা আপনাদের জানাবো, কারণ কোথাও যখন আমরা ঘুরতে যাই সেই সম্বন্ধে যদি আমাদের একটুটা জানা থাকে তাহলে খুবই ভালো হয়। শুধু যে ফটো তুললাম, ভিডিও তুললাম, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে দিয়ে দিলাম, সেইটা করার থেকে যদি জানি যে আমাদের দেশের এরকমও একটা জিনিস আছে যেটা গর্ব তৈরি করতে পারে আমাদের মধ্যে, তাহলে আরও আমাদের সেইখানে গিয়ে ছবি তুলে, ফটো তুলে বেশি শান্তি উপভোগ হয়। সেটা একবার আপনারা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই গল্পটা এবার বলি। 1250 খ্রিস্টপূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব হিন্দু দেবতা সূর্যদেবকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করেন, যার নামকরণ করা হয় কোনারক মন্দির। কোনারক নামটি সংস্কৃত শব্দের অর্থ কোণ, আর অর্ক কথার অর্থ সূর্য। এই জন্য এটিকে সূর্য মন্দির বলেও বলা হয়ে থাকে। মন্দিরটি 100 ফুট উচ্চতা সম্পন্ন পাথরের তৈরি বিশাল বিশাল আকৃতির চাকা ঘোড়া দিয়ে রথের আদলে বানানো হয়। মন্দিরের গায়ে পাথর কেটে যে সমস্ত জটিল শিল্পকর্মের নিদর্শন পাওয়া যায়, তা থেকে আইকনোগ্রাফি ও থিমের জন্য এই মন্দিরকে বিখ্যাত করে রেখেছে। মন্দিরের গায়ে প্রচুর পরিমাণের কামোত্তেজক ও মিথুন দৃশ্যের চিত্রপট পাওয়া যায়, কিন্তু যার মধ্যে থেকে জীবজগতের সৃষ্টির নিদর্শনও দেওয়া হয়েছে। এই সমস্ত শিল্পকলা থেকে বোঝা যায় উড়িষ্যা বা কলিঙ্গ স্থাপত্যের একটি ক্লাসিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তাই 1984 সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলেও ঘোষিত করা হয়েছে। কোনারক মন্দিরের এই রথের চাকার কাছে অনেক মানুষের অনেক ধরনের পোজের ছবি দেখা যায়, আমরা দেখে থাকি। কিন্তু এই রথের চাকার একটা কাহিনী আছে, যেটা আপনাদেরকে আজকে শোনাবো। এই গোলাকার ব্যাসের মধ্যে যে মোটা ধরনের স্পোকগুলি আছে, এইটি দিনের 8 প্রহরকে নির্দেশ করে, আর সরু স্পোকগুলি দিনের সময়সূচিকে নির্দেশ করে থাকে। এছাড়া এর যে সমস্ত গল্পগুলি হলো, কোনারক মন্দিরটি যে 24টি চাকার উপরে রথের অবস্থানটি বোঝানো হয়েছে, যা সূর্যদেব তার প্রতিনিধিত্ব করে বা চিহ্নিত করে। 24টি অর্থাৎ 12 জোড়া, মানে 12 মাসের নির্দেশ করে, এবং 8টি স্পোক মোটা, যা দিনের 8 প্রহরকে নির্দেশ করে, আর বাকি 8টি প্রহর সরু, যেটা দিনের সময়সীমাকে নির্দেশ করে, যার দ্বারা যে কোনো সময় সূর্যের অবস্থান দেখে সেই সময় কটা বাজে সঠিকভাবে বলা যায়। যদিও এর একটি হিসেব আছে, আর চাকার পাশে কিছু খোদাই করা দেবদেবীর ও প্রাণী, মানুষ সহ কিছু হিন্দু
পুরাণের চিত্র লক্ষ্য করা যায়, যার দ্বারা জীবন, মৃত্যু এবং পুনর্জন্মের প্রতীক হিসেবে নির্দেশ করে থাকে। কিন্তু এটা আমরা অনেকেই জানতাম না। এটা জেনে রাখা দরকার যে এইখানে কোনারকে কত সুন্দর কিছু দেখার স্থাপত্য ভাস্কর্য রয়েছে আমাদের, যেটা আমাদের ভারতবর্ষের গর্ব। মন্দিরের পুরো ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে। কোনারক থেকে ফিরে এসেই খুব খিদে পেয়ে গেছিলো, তাই 13 পার্বণে চলে এলাম খেতে। আজকে লাঞ্চ এখানে। লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়েই চলে এলাম জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ, এই সেই আমাদের মন্দির। পুরীর মন্দিরে আমি বেশ কয়েক বছর আগেও এসেছিলাম, তখন এত কিছু সাজানো গোছানো ছিল না। এখন বেশ সুন্দর সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি। এখানে এলে কিন্তু জুতো, মোবাইল দুটোই আগে বাইরে জমা দিয়ে দিতে হবে। আর অবশ্যই এখানে বলে রাখি যে হাফ প্যান্ট পরে কেউ আসবেন না, কেন হাফ প্যান্ট এখানে অ্যালাউ নেই। আর পোশাক আশাক ঠিকঠাকই রাখতে হবে, কারণ গেটে প্রচুর চেকিং চলছে। এই যে ইয়েলো কালার যে গ্রিলটা দেখছেন, এখান দিয়েই মন্দিরে ঢুকতে হবে। তাই মন্দিরের ভেতরে তো কোনো ভিডিও দেখাতে পারবো না বন্ধুরা, কারণ আমাকে তো মন্দিরে মোবাইল জমা নিয়ে নেবে। যাক, বাকিটা দেখা যাক। তো শেষের পর যে পার্টটা আছে সেটা হচ্ছে খাজার। আর নৃসিংহের খাজার দোকানে এলাম, সত্যি খুব সুন্দর। এনাদের পরপর মুখোমুখি দুটো দোকান আছে, এই যে দোকানটা দেখাচ্ছি, খুব সুন্দর খেতে খাজা। অবশ্যই আপনারা আসবেন আর এই খাজা খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে। ঘোরাফেরা, পুজো দেওয়া, এর মাঝেই কিন্তু আমরা সমুদ্র ঝাঁপিয়ে নিয়েছি সবাই মিলে। এবার আমরা এখান থেকে চলে যাব আমাদের বাড়ির দিকে। তো এই রাত্রিবেলাটা সমুদ্রের যে ঢেউয়ের একটা সুন্দর পরিবেশ, সেটা দেখুন। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।